ব্রো থ্যাংক ইউ। কেমন লাগলো চালাতে? জোস জিনিস, একবার ইউনিক একটা জিনিস। So hello there, assalamu alaikum, this is Saifullah Sani, welcome to Sanigiri, hope you guys are doing fine. Bros, কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে ভাই মোহাম্মদ সানি তো অনেক দিন থেকে ট্রাভেলিং করতেছে, শুধুমাত্র বাইক দিয়ে কিন্তু ভাই মোহাম্মদ সানি ট্রাভেল করে না, বা এর আগে বাইক কেনার আগেও, মানে আমার যখন নিজের বাইক ছিল না আগে, তখন আমি বেশিরভাগ সময় বাস দিয়ে বা হচ্ছে অন্যান্য যানবাহন দিয়ে ট্রাভেল করতাম। তো রিসেন্টলি বাইক দিয়ে আর কি বেশি ট্রাভেল করা হইতেছে। তো একটা কোশ্চেন আমার মনের মধ্যেই লাগতেছিল যে আসলে বাইক দিয়ে ট্রাভেল যে আমি করতেছি, এই বাইক দিয়ে ট্রাভেল করার কি কি বেনিফিট আমি পাচ্ছি যেটা অন্য ভেহিকলগুলোতে আমি পেতাম না, সেই জিনিসটা আমার মাথার মধ্যে কোশ্চেন জাগতেছিল। তো চিন্তা করলাম আপনাদের সাথে এই টপিকটা নিয়ে কথাবার্তা বলি। সো আজকে আমাদের ভিডিওর মূল যে প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে বেনিফিটস অফ ট্রাভেলিং উইথ এ বাইক। আর চলেন তাহলে মোটো ব্লগিং করতে করতে কথা বলি। কিন্তু আমার বাইকটা হচ্ছে আরামোটোতে দেওয়া, ছোটোখাটো কিছু কাজ আছে, কালকে আমরা একটা ট্যুরে বেরোবো, তাই আপাতত আমার বাইক নিয়ে আমরা মোটো ব্লগ করবো না, আমরা অন্য আরেকটা বাইক নিয়ে মোটো ব্লগ করবো। তো কার বাইক নিয়ে করা যায় চিন্তা করলাম যে আমাদের এই যে ভাই মোহাম্মদ শুভ, তার একটা স্পেশাল বাইক আছে, সেই স্পেশাল বাইক নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো। ব্রো প্লিজ। বাবারে বাবা, অনেক চাবি দেখা যাচ্ছে। দুইটা বাইকের সবগুলো চাবি আছে এই জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ ব্রো ফর ইউর স্পেশাল বাইক। খুবই লিজেন্ডারি একটা বাইক। অ্যান্ড শুভের যে স্পেশাল বাইকটা সেটা হচ্ছে এই যে হন্ডা 50। এটা খুবই লিজেন্ডারি একটা বাইক, শুভের কাছে সবসময় দেখি। তো আজকে যেহেতু আমার বাইকটা ডাক্তারের কাছে, তো আমি চিন্তা করলাম অন্য একটা বাইক নিয়ে কেন করা যাবে না। আর অ্যাজ এ মোটো ব্লগার প্রত্যেকটা বাইকের গুরুত্বই আমার কাছে সেম। ওহো, সাউন্ড শুনতেছেন? আর শুধু একটা গিয়ার চেঞ্জ করলে মনে হয় যে লাভ দেয়, কি পরিমাণ টর্ক। এটার মধ্যে কিন্তু কোনো ক্লাচ নেই। আসেন তাহলে আমরা এবার কথা বলি হচ্ছে দ্য বেনিফিটস অফ ট্রাভেলিং উইথ এ বাইক। প্রথম যেই সুবিধাটা আমার কাছে লাগছে বাইক নিয়ে ট্রাভেল করার, সেটা হচ্ছে ইজি মুভেবিলিটি। বাইক নিয়ে আপনি যত সহজে মুভ করতে পারবেন, অন্য কোনো বাহন দিয়ে খুব সহজে কিন্তু আপনি এত মুভ করতে পারবেন না। বাইক একই সাথে আপনাকে স্পিডও দিচ্ছে, আর ছোটোখাটো হওয়াতে চিপা দিয়ে সহজে বের হওয়ার সুযোগ করে দিচ্ছে। যখন ট্যুরে যান বিভিন্ন শহরগুলোতে বা হচ্ছে হাইওয়েগুলোতে, অনেক দেখবেন যে মাঝে মধ্যে লম্বা করে জ্যাম লেগে যায়। তো সেই ক্ষেত্রে যখন যদি আপনার কাছে প্রাইভেট কার আছে বা আপনি বাসে বসে আছেন, তখন ওই জ্যাম এড়ানোর সুযোগ আপনার কাছে নাই, কিন্তু বাইক থাকলে সেই জ্যাম এড়ানোর সুযোগ আপনার কাছে আছে, চাপা দিয়ে বের হয়ে যাইতে পারবো। এরকম বহুতবার হয়েছে আমার সাথে, ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে, তারপরে হচ্ছে বিশেষ করে অন্যান্য যেই জ্যাম বা হচ্ছে এই যে ঢাকা শহরের যেই জ্যাম, সেই জ্যামের মধ্যেও চাপা দিয়ে বের হওয়ার জন্য সেটা হচ্ছে বাইক একটা উপযোগী মাধ্যম। বাইক নিয়ে আপনি খুব সহজে জ্যামের মধ্য থেকে বের হয়ে যেতে পারবেন, মানে কম সময়ে জ্যামটা পার করতে পারবেন, যেটা অন্য গাড়ির ক্ষেত্রে সেই সুবিধাটা পাওয়া সম্ভব না। তারপরে বাইক নিয়ে ঘোরাঘুরির যেই 2 নম্বর সুবিধাটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ট্রাভেলিং কস্ট ইজ লো। অন্যান্য ভেহিকলের তুলনায় বাইক নিয়ে আপনি যদি ট্রাভেল করতে যান তাহলে আপনার অনেক কম খরচ হবে। এটা একটু এক্সপ্লেনেশনের দরকার আছে। সো লেটস সে আপনার ব্যক্তিগত কোনো গাড়ি নাই, আপনি ঢাকা থেকে যাবেন হচ্ছে চিটাগং ঘুরতে। চিটাগংয়ের ধরেন যে চিটাগংয়ের কোনো একটা জায়গায় আপনি ঘুরতে যাবেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ডেস্টিনেশন। তো আপনার কাছে কোনো ব্যক্তিগত গাড়ি নেই, আপনি কি করবেন? বাসা থেকে বের হবেন, একটা রিক্সা নেবেন, তারপরে হয়তো আরেকটু অর্থবিত্ত থাকলে একটা সিএনজি নেবেন, তারপরে আরেকটু অর্থবিত্ত কম থাকলে একটা মিনি বাস নেবেন, তারপরে স্টেশনে যাবেন, স্টেশনে গিয়ে একটা বাস নেবেন, ঠিক আছে। তারপরে গিয়ে আপনি চিটাগং পৌঁছাইলেন। চিটাগং পৌঁছানোর পরে আবার আপনার ওই যে চিটাগংয়ের একটা জায়গায় যাওয়ার জন্য আবার সেম প্রসিডিওর আপনাকে ফলো করা লাগবে। হয়তো বাসে করে যাইতে পারেন, রিক্সা করে যাইতে পারেন, সিএনজি করে যাইতে পারেন। এবার এত কিছু যাওয়ার আপনি খরচ হিসাব করেন আর হ্যাসেলটা হিসাব করেন। এবার ধরেন যে আপনার কাছে আপনার ব্যক্তিগত গাড়ি নাই, তবে ঠিকই আপনার কাছে একটা বাইক আছে। আপনি ঢাকা থেকে বাইক দিয়ে চিটাগং গেলেন, চিটাগংয়ে যে ঘোরার জায়গাগুলো আছে সেগুলো ঘুরলেন, আবার ঘুরে আবার ঢাকায় চলে আসলেন। আর যদি আপনার কাছে বাইক না থাকে তাহলে এই যে এনাদের
দ্বারস্থ হইতে হবে, আবার এনাদের খরচ আপনাকে বহন করতে হবে। এবার আপনি হিসাব করেন কোনটা বেশি কম ব্যয়বহুল, নিশ্চয়ই বাইক। তারপরে যে 3 নম্বর সুবিধাটা বাইক নিয়ে ট্রাভেল করার ক্ষেত্রে আমি পাইছি সেটা হচ্ছে মাই বাইক মাই রুলস। এই পয়েন্টটা হলো আপনার বাইক, আপনার স্বত্বাধিকারে সব কিছু আছে। তো আপনি যদি বাসে ট্রাভেল করেন সেক্ষেত্রে স্বত্বাধিকার আপনার না, আরও বাসের ভাগিদার অনেকেই আছে। তা আপনি চাইলেই একটা জায়গায় হুট করে দাঁড় করাইতে পারবেন না, আপনি চাইলেই একটু দাঁড় করিয়ে চা পানি এগুলো খাইতে পারবেন না। কিন্তু আপনি যখন বাইক নিয়ে ট্রাভেলে বের হইতেছেন, ধরেন আপনার চা পানি খাইতে মন চাইলো, যেখানে ইচ্ছা সেখানে দাঁড়াইলেন, চা পানি খাইলেন। তারপরে ধরেন আপনি একটা রোড দিয়ে যাইতেছেন, হঠাৎ করে একটা সুন্দর জায়গা দেখলেন, বাইকটা ঘুরিয়ে সেই জায়গাটা ঘুরে একটু এক্সপ্লোর করে আসতে পারলেন। কিন্তু সেটা অন্য যানবাহনের ক্ষেত্রে একটু বেশি প্যারাদায়ক হয়। যেমন এবার লাস্ট বরিশাল ট্যুরের কথাই বলি। বরিশালে যখন গেছিলাম তখন আমি আর আরিফ যাচ্ছিলাম, হঠাৎ করে সুন্দর করে দেখলাম যে ডান সাইডে একটা সুন্দর লেক টাইপের মানে দিঘি দেখতে পাইতেছিলাম। আর দেরি করে নাই, আমি আর আরিফ বাইক ঢুকাই দিছি, গিয়ে একটু দিঘিটা এক্সপ্লোর করে আসছি, খুব সুন্দর ছবি টবি তুলে আনছি। তো এই জিনিসটা হচ্ছে বাইকে আপনাকে দিবে। আই হাই এটা নিয়ে তো প্যারা আছি, কারণ এটার গিয়ার শিফটিংয়ের সিস্টেম অন্য আমারগুলার মতো না, একটু অন্য রকমের। এটা হচ্ছে সবগুলো সামনে আর নামাইতে হলে সবগুলো পিছনে। তো এইটার গিয়ার শিফটিংটা একটু প্যারা হইতেছে। ও মা, আর স্পিড উঠে না এটার মধ্যে, এই যে স্পিডোমিটারটা নষ্টই। যাই হোক, যেটা বলতেছিলাম, হ্যাঁ, মাই বাইক মাই রুলস। তো বাইকের ক্ষেত্রে এই রুলসটা খুব ভালোভাবে খাটে, মানে আপনার মর্জি মতো আপনি হচ্ছে জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারবেন, থামতে মন চাইলে থামতে পারবেন। এই সুবিধাটা হচ্ছে বাইকে পাওয়া যায়। সকালবেলা একটু মেঘ টেক ছিল আকাশে, এখন এত রোদ উঠতেছে কেন বুঝলাম না। যাক, আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে 4 নম্বর টপিক। যেটা 4 নম্বর টপিকটা হলো ডিরেক্ট কানেকশন উইথ দ্য অ্যাটমসফিয়ার অর এনভায়রনমেন্ট। আপনার বাইকই একমাত্র বাহন যেখানে আপনি একবারে সরাসরি আপনি যে এনভায়রনমেন্টে আছেন সেই এনভায়রনমেন্টের সাথেই মিশে আছেন। আপনি বাসের ভিতরে বসে আছেন বা হচ্ছে গাড়ির ভিতরে বসে আছেন, আপনি গাড়ির অ্যাটমসফিয়ারের ভিতরে থাকবেন। কিন্তু বাইক একবারে আপনাকে আপনার সারাউন্ডিংয়ের সাথে ডিরেক্টলি কানেক্ট করে রাখবে। আপনি জ্যামের ভিতরে আছেন, জ্যামটা ফিল করবেন। পাহাড়ের মধ্যে আছেন, পাহাড়ের সে এনভায়রনমেন্টের সাথে মিশে যাবেন। যেমন ধরেন একটা এক্সাম্পল দেই, আমি এখন পর্যন্ত যতবার বাইক ছাড়া সাজেক গেছি, চান্দের গাড়িতে করে তো সাধারণত আমরা ওই সাজেক যাই, খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে তো সাজেক যাই। এখনও পর্যন্ত কোনোবার আমি গাড়ির ভিতরে বসে যাইনি, গাড়ির উপরে উঠে চান্দের গাড়ির ছাদে বসে পাহাড় উপভোগ করতে করতে হচ্ছে ছাদে গেছি। কারণ আই এম দ্যাট কাইন্ড অফ পারসন যার কাছে নেচারের সাথে বা এনভায়রনমেন্টের সাথে ডিরেক্টলি কানেক্ট হইতে ভালো লাগে। তারপরে ধরেন যখন সিলেট গেছিলাম, সিলেট শহর থেকে জাফলং বাইক ছাড়া গেছিলাম একবার, সেখানে বাস দিয়ে যাইতে হয়। বাসের ভিতরে আমি বসি নাই, আমরা সবাই মিলে বাসের উপরে ছাদে বসতে বসতে সব পাহাড়টা দেখতে দেখতে গেছিলাম। কারণ ওই যে ডিরেক্ট কানেকশন উইথ দ্য এনভায়রনমেন্ট ইজ ইম্পর্টেন্ট টু মি। আর বাইক নিয়ে যখন থেকে ট্রাভেল করা শুরু করছিলাম তখন থেকে এই জিনিসটা আরও ভালোভাবে ফিল করতে পারতেছিলাম যে আসলে বাইক নিয়ে ট্রাভেল করলে ওই এনভায়রনমেন্টের সাথে ডিরেক্টলি কানেকশনটা পাওয়া যায়। আপনি যখন যে পরিস্থিতিতে আছেন, হ্যাঁ ওইখানে গরম আছে আপনি গরমটা উপভোগ করবেন, ওইখানে শীত আছে আপনি শীতটা উপভোগ করবেন, ওইখানে বৃষ্টি পড়তেছে সেই বৃষ্টিটা উপভোগ করবেন। এই হচ্ছে বাইক নিয়ে ট্রাভেল করার সবচেয়ে যে জিনিসটা আর কি বেশি টানে, সেটা হচ্ছে এই পয়েন্টটা, ডিরেক্ট কানেকশন উইথ দ্য এনভায়রনমেন্ট। বিশেষ করে পাহাড়ে গেলে, নদীর ধারে গেলে, সমুদ্রের ধারে গেলে এই কানেকশনটা বেশি ফিল করা যায়, যেটা অন্য কোনো যানবাহনে আমার মনে হয় না আমি ফিল করছি। হ্যাঁ, তবে সাইকেলের ক্ষেত্রে আলাদা, যদিও সাইকেলে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে গতি। আমাদের লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে মাই লাইফ মাই রিস্ক। যেহেতু বাইক আমি চালাইতেছি, আমার জীবনের রিস্কটা টোটালি আমার উপরেই। আমি যদি কোনো ভুল করি তাহলে সেই ভুল সিদ্ধান্তর ইফেক্ট আমার জীবনের উপরেই পড়বে। এটা আমাদের ইউনিভার্সিটির একজন খুব নামকরা প্রফেসর, আমাদের ডিপার্টমেন্টের যে ফাউন্ডার ছিল খন্দকার বজলুল হক স্যার, তো তার একটা ক্লাসের মধ্যে স্যার এই কথাই বলছিল যে আমাদের দেশে বিশেষ করে এই জিনিসটা বেশি প্রচলন। কেউ একজন প্রাইভেট কার কিনতেছে, প্রাইভেট কার কিনে সে একজন ড্রাইভার নিয়োগ দেয়, ওই ড্রাইভার তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। প্রাইভেট কারের যে মালিকের জীবনের রিস্কটা থাকে হচ্ছে প্রাইভেট কার চালকের উপরে। আপনি বাসে করে ট্রাভেল করতেছেন, বাস ড্রাইভার উপর আপনার জীবনের রিস্কটা। স্যার এভাবে বলছিলেন যে আমরা টাকা খরচ করে নিজের জীবনের রিস্ক আরেকজনের উপরে দিয়ে দিই। বাইরের দেশে সাধারণত এমন হয় না, বাইরের দেশে যে প্রাইভেট কার চালায় সাধারণত সেই কারের ড্রাইভার থাকে। তো আমাদের দেশে এই প্রচলনটা বেশি, সেই কারণে সেই প্রেক্ষিতে আর কি স্যার এই কথাটা বলছিল। তো বাইকের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে আপনার জীবনের রিস্ক আপনার উপরেই থাকে।
আপনার জীবনের রিস্ক অন্য কারোর উপর দিতে হবে না। তো নিজের জীবনের উপর যদি মায়া থাকে আপনি বাইকটা সুন্দরভাবে চালাবেন, আর নিশ্চয়ই আপনার জীবনের মায়া আপনার থেকে অন্য কারোর বেশি নাই। তো এই কয়েকটা বেনিফিটস আমি পাইছি বাইক ট্রাভেলিংয়ের ক্ষেত্রে। আরও অনেক ছোটোখাটো বেনিফিটস আছে, আর বেনিফিটস ছাড়াও বাইক ট্রাভেলিংয়ের ক্ষেত্রে রিস্ক তো অবশ্যই আছে। যেহেতু বাংলাদেশে রোড কন্ডিশন অত বেশি সেফ না, তো সেই ক্ষেত্রে বাইক নিয়ে ট্রাভেল করা আসলে কতটুকু সেফ, এই একটা জিনিস হয়তো অনেককে ডিমোটিভেট করে যে বাইক নিয়ে ট্রাভেল না করা। কিন্তু এর বাইরে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বাইক ট্রাভেলিংটা অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি উৎসাহিত করা হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের রোড কন্ডিশন আসলেই খুব বেশি একটা সেফ না। তাই হচ্ছে নিজে যত বেশি সেফ হয়ে, যতক্ষণ না আপনি কনফিডেন্স ফিল করেন হাইওয়েতে রাইড করার, যতক্ষণ না আপনি কনফিডেন্স ফিল করেন পাহাড়ে রাইড করার, ততক্ষণ আমার মনে হয় না বের হওয়ার দরকার। আগে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। বাইক কিনেই চলে গেলাম পাহাড়ে, বাইক কিনেই চলে গেলাম হাইওয়েতে রাইড করার, এটা করার দরকার নাই। আগে হচ্ছে একটা নির্দিষ্ট বয়স দরকার, অবশ্যই সেটা 18-এর বেশি হইতে হবে। তারপরে হচ্ছে ভালো করে বাইক রাইড করা জানতে হবে। তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্সটা দরকার আছে, একটু আস্তে আস্তে করে এক্সপিরিয়েন্স নিতে হবে। আর এর বাইরে যদি কিছু হয় সেটা তো উপরওয়ালার হাতে। এবার সেই দুর্ঘটনা যেটাকে আমরা বলি, যেটা আমরা ইচ্ছা করে ঘটাই না, সেই দুর্ঘটনা তো যে কোনো যানবাহনে হইতে পারে, বাইকে হইতে পারে, গাড়িতে হইতে পারে, বাসে হইতে পারে, সব জায়গায় হইতে পারে, যেটা আমাদের আসলেই কোনো কন্ট্রোলে নাই। যেটা আমাদের কন্ট্রোলে নাই সেটা নিয়ে তো আমরা কিছু করতে পারবো না, কিন্তু যেটা আমাদের কন্ট্রোলে আছে সেটা হচ্ছে একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করা, একটু চোখ কান খোলা রাখা। তো এই জিনিসটা আমাদেরকে করতে হবে, এই আর কিছু না। আর টকিং অ্যাবাউট দিস স্পেশাল বাইক, ইহা আমাকে অত্যন্ত পরিমাণে আনন্দ দিচ্ছে। দেখেন এটার এখান দিয়ে পুরা ন্যাংটা হাফ প্যান্ট টাইপের লাগতেছে। ব্রো থ্যাংক ইউ। কেমন লাগলো চালাতে? জোস জিনিস, একবারে ইউনিক একটা জিনিস। 50 সিসি হইলো যে পাওয়ার, এটাতে কি ডিম পাওয়ার মারা যাবে? একটু বেশি হয়ে যাচ্ছে আর কি। না নেমে ঠেলে, হ্যাঁ, ওই ডিম্পারে ওঠার সময় বাইক থেকে নামতে হবে, তারপর ধাক্কা তারপরে উঠে দেবো। যাক, আজকের ভিডিওর যে মূল প্রতিপাদ্য বিষয়ের যে আলোচনা সেটা শেষ। এখন আমার মিসেস এনএসকে আর মোটরতে দিয়ে আসছি, সেই কাজগুলো করাইতে হইতেছে। কাজ হচ্ছে প্রথমে ক্লাসটা অ্যাডজাস্ট করতে হবে, ক্লাসটা একটু লুজ ছিল। তারপর হচ্ছে ফগ লাইটটা মাঝে মধ্যে নিভে যায়, সেটা ঠিক করাইতে হবে। আর তৃতীয় যে গুরুত্বপূর্ণ কাজটা সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। যেহেতু ট্যুরে বেরোতেছে একটা, মোটামুটি এই ভালোই চালানো হবে, 1000 কিলোমিটার আশেপাশে চালাইতে হবে। তো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিয়ে যাইতেছি, কারণ ট্যুরে গিয়ে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার একটু প্যারা। ভালো কথা ব্রো, আপনার কাছে ইঞ্জিন অয়েল আছে? কোনটা লাগবে? শেল অ্যাডভান্স 20W50। শেল 20W50 আছে। আছে? ওহ নাইস, দেন। আসল তো 100% অথেন্টিক প্রোডাক্ট ছাড়া মোটর সেল করে না, জানা মতে মানে সুস্থ মস্তিষ্কে। যদি নকল হয় 2 নম্বর হয়, তখন নকল 2 নম্বর হলে মামলা করে দিবে, সানিগিরি মামলা করে দিবে। অসুস্থ মস্তিষ্কে ওটা। ইয়ে দেন, আরেকটা দেন। পালসারের 1200 ml এর জন্য। পালসারের প্যাড একটু বড় তো। তো আমাদের কাজ শেষ, বাইকটা একবারে পরিপাটি হয়ে গেছে, প্লাস সুন্দর হয়ে গেছে, ট্যুরের জন্য ফুল রেডি। এখন বাইকটা চালাইতে যে কি মজা লাগবে ব্রোজ, ওরে ক্লাচটা বেশি টাইট দিয়ে ফেলছে মনে হয়, না ক্লাচের সাথে আমার অ্যাডজাস্টমেন্ট হইতে একটু টাইম লাগবে। প্রত্যেকবার সার্ভিস করে আনলে না বাইকটা চালাইতে এত জোশ লাগে। নতুন ইঞ্জিন অয়েল চেঞ্জ করার ফলে গিয়ার শিফটিংটা স্মুথ হয়ে যায়, বাইকের ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যায়, যেটা খুব ভালো লাগে। এবার একটা অবশ্য টার্গেট আছে, নতুন যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম শেল অ্যাডভান্স 20W50X5, এটা দিয়ে কি 1200 কিলোমিটার বেশি চালানো যায় কিনা সেই জিনিসটা এবার পরীক্ষা করার ট্রাই করবো। ভিডিও আপলোড দিতে দিতে হয়তো আমি ট্যুরেই থাকবো, যাই হোক, তো ওই ট্যুরের মধ্যে এটা টেস্ট করার ট্রাই করবো। তো ঠিক আছে ব্রোস, এই ছিল ভিডিও আজকের জন্য। তাহলে ভিডিও এখানে শেষ করতেছি। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ। আপনি বলুন কোনটা লাগবে? কোনটা লাগবে আবার